ভাস্করকে সোমবার সকালেই ব্যাংকের ভোল্টে জায়গা মতো টাকা রাখতে হবে, না হলেই খেল খতম। ভাস্কর অ্যান্টনিকে খোঁজ নিতে বলে অন্য কোনো প্রদেশে এইসব গাড়ি কেনার লোক আছে কিনা। অ্যান্টনি খোঁজখবর নিয়ে জানতে পারে গোয়াতে একজন ক্লায়েন্ট আছে যে গাড়িগুলো কিনবে। তারা তখনই গোয়া যাওয়ার প্ল্যান করে, কিন্তু পথে দুইটা পুলিশ চেকপোস্ট পড়ে। তারা এই ইম্পোর্টেড কার নিয়ে কখনো চেকপোস্ট পার হতে পারবে না। তাই ভাস্কর একটা প্ল্যান খাটায়। প্রথমে তারা গাড়িতে সরকারি ফেক নম্বর প্লেট বসায়, তারপর তিনজন ফকিরকে মন্ত্রীদের মতো ড্রেস পরিয়ে মন্ত্রী সাজায় এবং একজন কলগাল ভাড়া করে তাকে মডেল সাজায়। এরপরে তাদেরকে গাড়িতে নিয়ে ভিআইপি পরিচয় দিয়ে দুটো পুলিশ চেকপোস্টকেই ফাঁকি দিয়ে গোয়ায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা 10 লাখের গাড়িতে 20 লাখ টাকা লাভ করে। ভাস্কর এই লাভের টাকা থেকে 1 লাখ টাকা করে ফকিরদের এবং কলগালকে দেয়। বাকি টাকা সে অ্যান্টনি আর সাম্বা ভাগ করে নেয়। যাই হোক, ঝামেলা মিটিয়ে তারা অ্যান্টনিকে এয়ারপোর্টে ছেড়ে দেয়। এরপরে ভাস্কর বাড়িতে গিয়ে তার কয়েকটা ড্রেস টাকার ব্রিফকেসে ভরে নেয়। তারপর সে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে এসে ভাস্কর টেনশনে পড়ে যায়। সে খেয়াল করে ব্যাংকে পুলিশ এসেছে। ভাস্কর ভাবে হয়তো তার ভোল্টে থেকে টাকা নেওয়ার খবর ফাঁস হয়ে গেছে। ভাস্কর ভয়ে ভয়ে ব্যাংকে ঢোকে। এরপরে জানতে পারে পুলিশ আসলে তার জন্য আসেনি, বরং এজিএম এবং এআরএম লোন দেওয়ার বিনিময়ে মানুষের কাছে পার্সেন্টেজ নিত। এই স্ক্যামের জন্যই তাদের ধরতে পুলিশ এসেছে। এটা শোনার পরে ভাস্কর কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। এত সব ঝামেলার মাঝেও সে এক ফাঁকে ব্রিফকেসের টাকাগুলো ভোল্টে রেখে দেয়। এর ঠিক একটু পরেই ভাস্করের ব্রিফকেসটা জিএম স্যারের নজরে আসে। জিএম স্যারের ভাস্করের উপরে সন্দেহ হয়। তিনি ভোল্ট ম্যানেজারকে ভোল্টের গতদিনের কালেকশন চেক করার নির্দেশ দেয় আর ভাস্করকে তার ব্রিফকেস খুলে দেখাতে বলে। ভোল্ট ম্যানেজার জানায় টাকার অ্যামাউন্ট ঠিক আছে। ভাস্করও ব্রিফকেস খুলে দেখায় সেখানে জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। জিএম এবার নিশ্চিন্ত হয়ে চলে যায়। এই ঘটনার পরে ভাস্কর ভাবে সে এসব অপরাধ জগৎ ছেড়ে দেবে। সে নিজের সিদ্ধান্ত সাম্বাকেও জানায়, কিন্তু সাম্বা এভাবে গরিব জীবন কাটাতে চাইছিল না। সে ব্যাংকের পিয়নের চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করে। আর ভাস্করও গুনে দেখে সে মোট 6 লাখ টাকা জমিয়েছে। সে টাকাগুলো পরিবারের সব সদস্যের নামে আলাদা আলাদা কৌটোতে জমিয়ে রাখে। কিন্তু এরই মধ্যে তার ভাইয়ের লন্ডনের একটা কলেজে অ্যাডমিশন হয়ে যায়। এম্বাসিতে কথা বলে জানতে পারে সব প্রসেসিং এর জন্য 6 লাখ টাকা লাগবে। ভাইয়ের ফিউচারের কথা ভেবে ভাস্কর তার জমানো সব টাকা খরচ করে ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। ফলে ভাস্কর যেখান থেকে সব শুরু করেছিল আবার সেখানেই ফিরে আসে। যাই হোক, জিএম এবং এআরএম এ ধরা পড়ায় ভাস্করের কপাল খুলে যায়। ব্যাংকে যেহেতু দুটো পোস্ট খালি হয়ে গিয়েছিল, তাই জিএম এর রেফারে চেয়ারম্যান স্যার ভাস্করকে এজিএম পোস্টের প্রমোশন দেয়। যেহেতু ভাস্করের ডিউটি রেকর্ড খুব ভালো ছিল, তাই তাকেই এই পদের জন্য মনোনীত করা হয়। ভাস্করের বেতন 6,000 থেকে একদম 19,500 হয়ে যায়। সাথে তো অন্যান্য বোনাস আছেই। ভাস্কর আনন্দে একদম আত্মহারা হয়ে যায়। চেয়ারম্যান স্যার ভাস্করকে জিজ্ঞেস করে তার আর কোনো চাওয়া আছে কিনা। ভাস্কর বলে ব্যাংকের ওই মারুতি 800 মডেলের গাড়িটা তার অনেক পছন্দের। চেয়ারম্যান স্যার হেসে ভাস্করকে গাড়িটা দিয়ে দেয়। এজিএম হিসেবে কাজ শুরু করার আগে চেয়ারম্যান স্যার ভাস্করকে একজন স্পেশাল ক্লায়েন্টের ব্যাপারে সাবধান করে দেয়, যার নাম হর্ষা মেহরা। বলা চলে হর্ষা মেহরা তাদের ইলিগাল ক্লায়েন্ট। এখানে ব্যাংকে একটা সিন্ডিকেট আছে। আমাদের সাধারণ পাবলিকদের যেরকম লোনের প্রয়োজন হয়, অনেক সময় ব্যাংকেরও লোনের দরকার হয়। তখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের লোন নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আইন অনুযায়ী ব্যাংক থেকে ব্যাংকে লোন দেওয়া নেওয়া নিষিদ্ধ। তাই এক ব্যাংকের কর্তৃপক্ষ একজন ব্রোকারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ব্রোকার সেই টাকা অপর ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এভাবে যখন লোন পরিশোধের সময় হয়, তখন আবার তারা সেম প্রসেসে ব্যাংকের টাকা পরিশোধ করে দেয়। তো এই হর্ষা মেহরা হলো সেই ব্রোকার। সে মাগাদা ব্যাংক আর কাটারি ব্যাংকের মধ্যে ব্রোকার হিসেবে কাজ করে। যাই হোক, হর্ষার হয়ে তার সব টাকা আদান প্রদান, কাগজপত্র সব দেখাশোনা সুরজ নামের একজন করত। সুরজ ভাস্করের কাছে আসে লোনের চেক ইস্যু করার জন্য। ভাস্কর সুরজকে লোন পরিশোধের জন্য 14 দিনের সময় দেয়। সুরজ বলে তাদের লোন পরিশোধ করতে কিছুদিন লেটও হয়ে যেতে পারে, তাই ভাস্করকে ঘুষ হিসেবে একটা দামি ঘড়ি গিফট দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভাস্কর তার গিফট ফিরিয়ে দিয়ে বলে